হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে আবার তোমাদের সবাইকে স্বাগত। আহ, আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে একটা ক্লাস আমি একটা লেকচার নিয়েছিলাম। তো মূলত সেটি ছিল একেবারে বেসিক পার্ট। তো আজকে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে আরও একটা লেকচার আমরা এখানে দেখব। মূলত সেমিকন্ডাক্টর ফিজিক্স আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে যে বেসিক পর্ব যেটি, তার উপরই নর্মালি আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে লেকচারটি বানাচ্ছি। তো অবশ্যই এই জায়গাটি আমি আগেও বলেছি, এটা ভালো করে দেখতে হবে। তো অবশ্যই ভালো করে দেখো। এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু যদি মনে হয় যে এই জায়গাটি আরও একটু ভালো করে জানার দরকার, হয়তো আমার বলার মধ্যে কিছু বোঝাতে না পারলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই আনসার দেবো। এছাড়া ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নর্মালি যেটি আছে, যেখানে আমরা লিঙ্কটি নর্মালি দিয়ে থাকি, তো সেখানে ডিরেক্টলি কোশ্চেন করাই যায়, করলে কিন্তু আমরা অবশ্যই আনসার দেব। তো ঠিক আছে, দেখতে থাকো সেমিকন্ডাক্টর ফিজিক্স। আমি এটি মূলত পার্ট 2 এর উপরে লেকচারটি বানাচ্ছি। তো প্রথমেই আমি যদি বলি হোয়াট ইজ দ্য সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি, আমি একেবারে আমার পার্ট ওয়ানের যে বেসিক লেকচার ছিল সেখানে আমি বলেছি। তো এখানে আমি সেমিকন্ডাক্টর নিয়ে আর নর্মালি খুব ইলাবোরেট করব না, কিন্তু যদি সেমিকন্ডাক্টরের বেসিক ডেফিনেশন যদি আমি বলি, তো মূলত বলা যায় যে এ সেমিকন্ডাক্টর ইজ এ সাবস্টেন্স হুইচ হ্যাজ দ্য রেজিস্টিভিটি 10 to the power minus 4 to 0.5 ohm meter in between conductors and insulator, that is the gallium, silicon, selenium, carbon, etc. normally the semiconductor material। মানে যখন কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স ঠিক কন্ডাক্টর এবং ইনসুলেটর এর মাঝামাঝি ঠিক হবে, মূলত এই রেঞ্জটির মধ্যে হবে, তখনই আমি সেই ম্যাটেরিয়ালটাকে আমি বলবো সেমিকন্ডাক্টর। মানে এরা তো না ভালো যে গুড কন্ডাক্টর, না ভালো গুড ইনসুলেটর। তো কিছু কিছু ম্যাটেরিয়াল, মূলত গ্যালিয়াম, সিলিকন, সেলেনিয়াম, কার্বন, এই সমস্ত ম্যাটেরিয়ালগুলি এরা না ভালো কন্ডাক্টরের মতন কাজ করে, মানে খুব সহজে যে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে সেটাও নয়, আবার অ্যাজ এ গুড ইনসুলেটর হিসাবে ব্যবহার করে তাও কখনো নয়। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ম্যাটেরিয়ালকে মূলত সেমিকন্ডাক্টর বলে থাকি। এক্ষেত্রে আমি একটা সিম্পল ট্যাবুলেশন দিয়ে দেখিয়েছি। যদি কনভেনশনালি আমরা জানি যে কপার ইজ এ গুড কন্ডাক্টর, তো কপার যদি গুড কন্ডাক্টর হয়, তো নর্মালি আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স মূলত প্রপোর্শনাল টু ইটস রেজিস্টিভিটি। মানে কি, আমি যদি কন্ডাক্টরের রেজিস্টিভিটি যদি বেশি হয়, তাহলে অবশ্যই কন্ডাক্টর হ্যাজ দ্য গুড রেজিস্ট্যান্স, ডেফিনেটলি। তো গুড রেজিস্ট্যান্স মানে মূলত সে ইনসুলেটরের মতন কাজ করবে। ঠিক রিভার্স, আমি যদি কন্ডাক্টরের রেজিস্টিভিটি ভ্যালু যদি খুব কম বলি, তাহলে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ভ্যালুও কিন্তু জেনারেলি কম হবে। তার মানে কি, কন্ডাক্টর ইজ রাইট নাও বা ম্যাটেরিয়াল ইজ রাইট নাও দ্য কন্ডাক্টর। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপার normally a resistivity value is a very low, that is the range is a 1.7 into 10 to the power minus 8, so this is the very negligible one। ঠিক একই রকমভাবে আমি যদি একটা ইনসুলেটর নিয়ে ভাবি, ধরো গ্লাস, গ্লাস ইজ দ্য গুড ইনসুলেটর। তো গ্লাস নর্মালি ইট হ্যাজ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মালি গ্লাস ইট হ্যাজ দ্য ভেরি হাই রেজিস্টিভিটি। তো অবশ্যই গ্লাসের রেজিস্টিভিটি যেহেতু অনেক বেশি, তার মানে এর মূলত রেজিস্ট্যান্স ভ্যালুও অনেক বেশি হবে। তো রেজিস্ট্যান্স ভ্যালু যদি বেশি হয়, তখন এটি ইনসুলেটরের মতন কিন্তু কাজ করবে। কিন্তু আমি যদি এর ঠিক মাঝামাঝি কোনো একটা ম্যাটেরিয়াল চিন্তা করি, যেমন এখানে আমি জার্মেনিয়াম নিয়ে বলছি, তো জার্মেনিয়াম ইটস নট এ গুড কন্ডাক্টর, নট এ ইনসুলেটর। মূলত এর রেজিস্টিভিটি ভ্যালু 0.6 ওহম মিটার।
তো সেক্ষেত্রে এর রেজিস্টিভিটি ভ্যালু ঠিক এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় আছে। সুতরাং আমি বলতে পারি যে জার্মেনিয়াম ইজ এ নর্মালি এ সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো এখানে আমি এটাই বলছি যে জার্মেনিয়াম মূলত একটা সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল। প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নর্মালি এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী নর্মালি থাকেই। নর্মালি যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা কন্ডাক্টর হিসাবে ব্যবহার করি, যে সমস্তকে আমি ইনসুলেটর হিসাবে ব্যবহার করি, তার যে বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে তার থেকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী একটু পৃথক হয়ে থাকে। তো নর্মালি আমি যদি প্রপার্টিজ বা এর গুণাবলী নিয়ে ব্যাখ্যা করি তাহলে অবশ্যই প্রথমে বলতে হয়, তো resistivity of the semiconductor is normally less than the insulator, অবশ্যই তাই, আমি সেটাই ব্যাখ্যা করেছি, বাট মোর দ্যান দ্য কন্ডাক্টর। তো নো ডাউট এটা নিয়ে আমি প্রথমেই বলেছি। তো এটা ঠিক এর মাঝামাঝি একটা জায়গায় এর রেজিস্টিভিটি ভ্যালু। সেমিকন্ডাক্টর হ্যাভ দ্য নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট এলিমেন্ট বা রেজিস্ট্যান্স। মূলত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এটি মূলত নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। মানে কি, আমার যদি টেম্পারেচার ভ্যালু যদি আমি কোনোভাবে যদি আমি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়িয়ে দেই এক্ষেত্রে কিন্তু সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু কমে আসবে। তার মানে কি, ইট হ্যাজ দ্য নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। মূলত যদি আমার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে আমার যা এর রেজিস্ট্যান্স ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমি যদি টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে থাকি তাহলে কিন্তু এর রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু আগের থেকে অনেক কমে যাবে। তো ডেফিনেটলি ইট হ্যাজ আ স্পেসিফিক প্রপার্টি অফ দ্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এটা কিন্তু খুব ভীষণভাবে মনে রাখতে হবে। আর লাস্ট ওয়ান, হোয়েন এ সুইটেবল মেটালিক ইম্পিউরিটি, ইম্পিউরিটি মূলত বলতে আমরা যেটা বলি যে কোনো একটা বাইরে থেকে অ্যাডিশনাল এলিমেন্ট যদি আমি একটা পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সঙ্গে যদি আমি অ্যাডিশন করি, বেসিক্যালি ইজ দ্য ভেজাল। হোয়েন এ সুইটেবল মেটালিক ইম্পিউরিটি লাইক এ আর্সেনিক, গ্যালিয়াম is added to a semiconductor, normally its current conducting property change. ডেফিনেটলি এটার যে নর্মাল যে কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টি একটা পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের হয়ে থাকে, যখন আমি বাইরে থেকে কোনো রকম অ্যাডিশনাল ইমপিউরিটি বা আমি কোনো ইমপিউরিটি হিসাবে আর্সেনিক, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আমি যখন এর সঙ্গে অ্যাডিশন করব, তখন নর্মালি এর কারেন্ট কন্ডাক্টিং প্রপার্টি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আরও একটা বৈশিষ্ট্য আমি এখানে বলতেই পারি যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইজ এ নর্মালি দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার। মূলত এটি আমি লিখিনি, তো ইজ এ ক্রিস্টালাইন স্ট্রাকচার। মূলত প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কোভ্যালেন্ট বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যেহেতু যুক্ত থাকে, সুতরাং এক্ষেত্রে এরা কিন্তু প্রত্যেকেই ক্রিস্টালাইন স্ট্রাকচারে কিন্তু থাকে। তো নর্মালি এই সমস্ত বৈশিষ্ট্য বা প্রপার্টি বা গুণাবলী নর্মালি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসাবে নর্মালি আমি এখানে দেখিয়েছি যে জার্মেনিয়াম, সিলিকন, এই দুটো ম্যাটেরিয়ালকে মূলত আমরা প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা সেলেনিয়াম, কার্বন এগুলিকেও কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলতে পারি। তো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে তার যদি অ্যাটমিক স্ট্রাকচার মূলত আমরা দেখি তাহলে আমি এখানে একটা সিম্পল জার্মেনিয়াম জিই, যার অ্যাটমিক নাম্বার 32 আমি এখানে দেখিয়েছি। তো আমরা জানি যে অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে তাকে যদি আমি এর নর্মালি অ্যাটমিক স্ট্রাকচার যদি ড্র করা হয়, তো অ্যাজ পার দ্য ফর্মুলা 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, 3p, 3p6। তো এক্ষেত্রে আমি দেখব যে 32টা যদি হয়, তার মানে আমি যদি এইভাবে এটাকে বাড়াতে থাকি তাহলে দেখব এর সব থেকে বাইরের কক্ষে কিন্তু আমার 4টে ইলেকট্রন থাকে। তো এখানে আমি পেয়েছি কটা? আমি পেয়েছি 4টে, আর দুটো 6টা, 10টা, 10 এবং 10 আর 2-এ নর্মালি 12, 12 আর 6-এ নর্মালি 18, এরপরে আরও একটা থাকবে
3D10, আমরা নর্মালি এখানে 3D10 নেব, তার মানে 18 আর 10-এ 28, 28 অ্যান্ড 4:2, 4:2, 4p2। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে এর বাইরের কক্ষে 4টি ফ্রি ইলেকট্রন আছে। নর্মালি আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের একেবারে যে বেসিক পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে সমস্ত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সবথেকে বাইরের কক্ষে মূলত 4টি ফ্রি ইলেকট্রনই থাকবে। তো ঠিক একদম তাই, আমরা যখন একটা জার্মেনিয়ামকে যদি আমি নর্মালি তার স্ট্রাকচার দেখি, অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তো সেক্ষেত্রে এর সবথেকে বাইরের কক্ষে কিন্তু 4টি ফ্রি ইলেকট্রন থাকবে। তো নর্মালি একটা জার্মেনিয়াম অ্যাটমস বা ম্যাটেরিয়াল মূলত তৈরি হয় নাম্বার অফ জার্মেনিয়াম ইন্ডিভিজুয়াল অ্যাটমস দিয়ে। তো সেক্ষেত্রে একটা জার্মেনিয়াম মলিকিউলসের মধ্যে প্রচুর সংখ্যক জার্মেনিয়াম অ্যাটমস পাশাপাশি থেকে অবস্থান করে। তো এখানে আমি সেটি দেখিয়েছি যে দুটি জার্মেনিয়াম অ্যাটমস যখন পাশাপাশি থাকে, তার বাইরের কক্ষের যে 4টি ইলেকট্রন থাকে তারা পরস্পরের সঙ্গে কোভ্যালেন্ট স্ট্রাকচারে একে অপরের সঙ্গে নর্মালি যুক্ত থাকে, এবং পাশাপাশি প্রত্যেকটি একটা জার্মেনিয়াম অ্যাটম তার পাশের 4টে জার্মেনিয়াম আলাদা অ্যাটমসের সঙ্গে কোভ্যালেন্ট স্ট্রাকচারে এইভাবে যুক্ত হয়ে যায় এবং ফাইনালি এরা পরস্পরের সঙ্গে খুব রিজিড আকারে নর্মালি আমরা ক্রিস্টালাইন স্ট্রাকচারে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তো এক্ষেত্রে কিন্তু একটা পিওর জার্মেনিয়ামে আলাদা করে কোনো রকম ফ্রি ইলেকট্রন বা হোলস নর্মালি আমরা দেখতে পাই না। যতক্ষণ না আমি বাইরে থেকে অ্যাডিশনাল এনার্জি এতে সাপ্লাই দেব, ততক্ষণ কিন্তু কোনোভাবেই এখানে তুমি কিন্তু ফ্রি ইলেকট্রন পাবে না। তো নর্মালি এটা একটা সিম্পল একটা পিওর জার্মেনিয়াম ম্যাটেরিয়ালের নর্মালি দ্য স্ট্রাকচার, এবং এখান থেকে আমি পরিষ্কার যে তথ্যটা আমি বলতে পারি যে জার্মেনিয়াম ইজ নর্মালি কোভ্যালেন্ট বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত, কোভ্যালেন্ট বন্ড, এবং দে আর ইন ক্রিস্টালাইন ইন নেচার। তো সেক্ষেত্রে যদি একটা পিওর জার্মেনিয়াম বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমি যদি বাইরে থেকে অ্যাডিশনাল টেম্পারেচার দিই, তাহলে আমি দেখতে পাবো যে নর্মালি এই কোভ্যালেন্ট স্ট্রাকচার তখনই একমাত্র ভেঙে যাবে এবং তখনই কিছু এখানে ফ্রি ইলেকট্রন নর্মালি এখানে পাওয়া যায়। আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু তুমি কোনো রকম ফ্রি ইলেকট্রন পাবে না। সেক্ষেত্রে একেবারে পুরোপুরি যদি আমি 0 কেলভিন টেম্পারেচারে রাখি বা অ্যাবসোলিউট 0 কেলভিনে আমি যদি রাখি, একটা পিওর জার্মেনিয়াম কিন্তু ইনসুলেশন বা ইনসুলেটর হিসাবেই কিন্তু কাজ করবে। তো আমি এখানে দেখিয়েছি যে এফেক্ট অফ টেম্পারেচার অন এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো মূলত এখানে আমি দুটো স্টেজে দেখিয়েছি। একটা তো আমি প্রথম যেটি ব্যাখ্যা দিয়েছি যে অ্যাবসুলেট জিরো বলতে মূলত 0 কেলভিন টেম্পারেচারের কথা এখানে বলেছি। তো অ্যাট অ্যাবসুলেট 0 টেম্পারেচারে নর্মালি ইটস বিহেভ অ্যাজ এ পারফেক্ট ইনসুলেটার। এটা একদম পিওর ইনসুলেটারের মতন কাজ করবে। কেন? কারণ আমি বহুবারই বলছি যে যেহেতু দ্য ইনার অরবিট ইলেকট্রনস আর bounds where the valence electrons are engaged in covalent bonding। তো এখানে কোনো রকম ফ্রি ইলেকট্রনস থাকবে না, সেহেতু এটা কিন্তু একেবারে পারফেক্ট ইনসুলেটরের মতন কিন্তু কাজ করবে। কিন্তু যদি 0 কেলভিনের থেকে টেম্পারেচারটিকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, বা আমি এখানে সেকেন্ড পয়েন্টে আমি বলেছি অ্যাবাভ অ্যাবসুলেট 0 টেম্পারেচারের দিকে যদি আমি নিয়ে যাই, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই কোভ্যালেন্ট বন্ড যেটি কিন্তু তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে ব্রেক করবে এবং সেখানে কিন্তু কিছু ফ্রি ইলেকট্রনস ফর্ম করবে এবং তখন কিন্তু একটা সেমিকন্ডাক্টর কিন্তু পিওরলি কন্ডাক্টরের মতন আস্তে আস্তে কিন্তু বিহেভ করবে এবং একটা খুব অল্প বা টাইনি ইলেকট্রিক কারেন্ট উইল বি ভিজিবল। তো এই দুটো পয়েন্ট বা এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার এফেক্ট অন দ্য সেমিকন্ডাক্টরস। তো এখানে আমি আলাদা করে দেখিয়েছি যে
যেহেতু টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স ভ্যালু কমে যায় এবং ওর মধ্যে আমরা কারেন্ট আমরা নর্মালি দেখতে পাই, কারেন্ট ফ্লোয়িং আমরা এক্সপিরিয়েন্স করি, তাই জন্য আমরা বলছি যে সেমিকন্ডাক্টর মূলত নেগেটিভ টেম্পারেচার কফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এলিমেন্ট। তো এই পয়েন্টটি কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে একটা সেমিকন্ডাক্টর ইজ দ্য নেগেটিভ টেম্পারেচার কফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এলিমেন্ট। তো এবারে আমরা নর্মালি যে জিনিসটি বলবো, আহ, আমরা জানি যে সাধারণত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দুটি টাইপে নর্মালি অ্যাভেলেবেল হয়। একটা তো পিওর 100% পিওর, সেক্ষেত্রে আমরা বলি তাকে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইটস নর্মালি দ্য 100% পিওর টাইপ সেমিকন্ডাক্টর, 100% পিওর। তো সেক্ষেত্রে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে বোঝায় যে এ সেমিকন্ডাক্টর ইন অ্যান এক্সট্রিমলি পিওর ইজ নোন অ্যাজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো যখন আমি কোনো অ্যাডিশনাল কোনো ইমপিউরিটি বা বাইরে থেকে কোনো রকম অ্যাডিশনাল ম্যাটেরিয়াল আমি এর মধ্যে নর্মালি মেশাবো না, তখন তাকে আমি বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্ষেত্রে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন নর্মালি খুবই কম থাকে বা নর্মালি 0 কেলভিনে নর্মালি থাকেই না। সেক্ষেত্রে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে নর্মালি কমার্শিয়ালি অ্যাপ্লিকেশন খুবই রেয়ার। মূলত এটি সাধারণত একেবারে পিওর স্ট্রাকচারে থাকে, তো এটি সাধারণত ব্যবহার করা খুবই কমই হয়ে থাকে। কিন্তু যখন একটা সেমিকন্ডাক্টরকে আমার কমার্শিয়ালি ইউজ করতে হয়, তখন কিন্তু আমরা বাইরে থেকে কিছু ইমপিউরিটি নর্মালি এর সঙ্গে মেশাই, তো সেই স্ট্রাকচারকে আমরা বলি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে আমরা যেটা বুঝি যে এ সেমিকন্ডাক্টর উইথ সাম ইমপিউরিটি ইজ নোন অ্যাজ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইমপিউরিটি বলতে মূলত আমরা বুঝি যে বাইরে থেকে যখন কোনো একটা অ্যাডিশনাল ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট টাইপ এলিমেন্ট আমি যখন বাইরে থেকে ওর সাথে অ্যাডিশন করব, তখনই তাকে আমরা বলি ইমপিউরিটি। এবং সেই প্রসেসটাকে অ্যাডিশনাল প্রসেসটাকে আমরা বলি নর্মালি ডোপিং। ডোপিং, দ্য হোয়াট ইজ দ্য ডোপিং? দ্য প্রসেস অফ অ্যাডিং ইমপিউরিটি টু এ সেমিকন্ডাক্টর ইজ নোন অ্যাজ নর্মালি দ্য ডোপিং। ডোপিং এক্ষেত্রে আরও একটা পয়েন্ট আমাদের ভীষণ রকমভাবে মনে রাখতে হবে যে একটা সিম্পলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সঙ্গে আমি কত পরিমাণে ডোপিং নর্মালি আমি করাবো। তো এক্ষেত্রে একটা নর্মালি একটা নাম্বারস আমার জানা থাকতে হয় যে জেনারেলি 10⁸ নাম্বার অফ অ্যাটমস সেমিকন্ডাক্টর ওয়ান ইমপিউরিটি বা ওয়ান অ্যাডিশনাল ইমপিউরিটি কিন্তু আমার ওই সেমিকন্ডাক্টরের সঙ্গে কিন্তু ডোপিং করতে হবে, তাহলেই কিন্তু একটা ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর এক্সট্রিনসিকে ফর্ম করবে। তো এই সংখ্যা বা এই নাম্বারটি কিন্তু আমার ইম্পর্টেন্ট একটা ভ্যালু। তো অ্যাকর্ডিং টু দ্য ডোপিং বা ভেজাল, আমরা সাধারণত সেমিকন্ডাক্টরকে দুটো টাইপে কিন্তু আমরা একে ডিভিশন করি। একটা তো এন টাইপ সেমিকন্ডাক্টর। নর্মালি এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝি যে যখন সেমিকন্ডাক্টরের মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস বা নেগেটিভ চার্জ থাকে, তাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আর একটা আমরা নর্মালি বুঝি পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ মূলত এটি বলা হয় যে হাই কনসেন্ট্রেশন অফ পজিটিভ চার্জ বা হোলস, তাকেই আমরা বলি যে পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা এবারে দেখে নিই যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মূলত এর কনস্ট্রাকশন কেমন হয়ে থাকে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর বলতে যেটি আমরা বললাম যে হোয়েন এ স্মল অ্যামাউন্ট অফ পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি বলতে যেটি বোঝায় যে যখন কোনো একটা এলিমেন্টের সব থেকে বাইরের কক্ষে যদি আমার 5টা ফ্রি ইলেকট্রন থাকে, যদি আমার 5 নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকে, তো সেই ধরনের এলিমেন্টকে আমরা বলবো পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। তো when a small amount of pentavalent impurity is added
to a pure semiconductor. Normally, it is known as the N-type semiconductor. তো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হিসাবে আমরা সাধারণত আমরা ব্যবহার করে থাকি আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, বিসমাথ। মূলত এই সমস্ত এলিমেন্টকে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হিসাবে নর্মালি আমরা ব্যবহার করে থাকি। এদের প্রত্যেকেরই বাইরের কক্ষে সবথেকে বাইরের যে অরবিটালস থাকে তাতে কিন্তু সর্বোচ্চ 5টি ফ্রি ইলেকট্রনসই থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ছবি দেখিয়েছি। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা জার্মেনিয়াম অ্যাটমস, তার পাশে আমি যদি একটা আর্সেনিক, নর্মালি আর্সেনিককে নিয়ে থাকি, তো আমরা দেখছি যে আর্সেনিকের সব থেকে বাইরের কক্ষে 5টি যদি ফ্রি ইলেকট্রন থাকে, তো আর্সেনিক পাশাপাশি জার্মেনিয়ামের সঙ্গে প্রত্যেকটি ইলেকট্রনস পাশের জার্মেনিয়াম অ্যাটমসের সঙ্গে শেয়ারিংয়ে আমার কোভ্যালেন্ট স্ট্রাকচার বন্ড গঠন করছে। এক্ষেত্রে পাশাপাশি আর্সেনিক 4টি জার্মেনিয়ামের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে, কিন্তু একটি ফ্রি ইলেকট্রন বা একটা কিন্তু ইলেকট্রনস থেকে যাবে, যেটি আর্সেনিকের মধ্যে একটা ইলেকট্রন থেকে যাবে, যেটি কিন্তু কোনো আলাদা করে জার্মেনিয়ামের সঙ্গে কোভ্যালেন্ট স্ট্রাকচারে আসবে না। তো এই মূলত ইলেকট্রনটি সাধারণত আমার কারেন্ট কন্ডাকশানে এন টাইপ সেমিকন্ডাক্টরে কিন্তু নর্মালি পার্ট নেয়। তো এটিই মূলত একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মেন বৈশিষ্ট্য, যে সেক্ষেত্রে আমি যদি বাইরে থেকে অ্যাডিশনালি একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি নর্মালি আমি অ্যাড করি, তাহলে কিন্তু আমার এর মধ্যে কিছু ইলেকট্রন অ্যাডিশনালি তৈরি হয়ে যায়। তো এটাই আমরা বলি যে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এখানে এন টাইপ কন্ডাক্টিভিটি হিসাবে আমরা একটা ডেফিনেশন আমরা নর্মালি জানতে হয়, যে দ্য কারেন্ট কন্ডাকশন ইন এ এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ predominantly by free electrons, that is the negative charge is called the n type or electron type conductivity. তো এন টাইপ সেমিকন্ডাক্টরে মূলত আমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি কি, সেই নামগুলি আমার ভীষণ রকমভাবে মনে রাখা দরকার, কারণ এটি থেকে আমার এমসিকিউ বরাবরই এসে থাকে। এরপরে আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টর দেখি, বা নর্মালি আমরা একে বলি যে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর মূলত আমরা এখানের কনস্ট্রাকশন দেখলে পজিটিভ বা হোলস টাইপ মূলত আমরা একে বলে থাকি। তো এক্ষেত্রে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলতে মূলত যখন আমরা কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে জার্মেনিয়ামের সঙ্গে যখন ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করব, তখন যে সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটি ফর্ম করে তাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বলতে আমরা সাধারণত বুঝি যে যখন কোনো একটা এলিমেন্টের সবথেকে তার অ্যাটমিক স্ট্রাকচারে বাইরের কক্ষে যদি আমার 3টে ফ্রি ইলেকট্রন থাকে, তাকে আমরা বলবো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বা ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল। তো এক্ষেত্রে আমরা ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল হিসাবে আমরা নর্মালি নিয়ে থাকি গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন। তো এই 4টি কমন ম্যাটেরিয়াল নর্মালি আমরা ইম্পিউরিটি হিসাবে আমরা ব্যবহার করে থাকি পি টাইপ সেমিকন্ডাক্টরে। তো এক্ষেত্রে আমার যদি আমি এর অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা জার্মেনিয়ামের পাশে যদি আমি একটা গ্যালিয়াম অ্যাটমসকে পাশাপাশি রাখি, তো গ্যালিয়ামের নর্মালি 3টি ফ্রি ইলেকট্রন বাইরের কক্ষে, তারা কিন্তু পাশাপাশি জার্মেনিয়ামের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট স্ট্রাকচারে কিন্তু অবস্থান করবে। কিন্তু যেহেতু গ্যালিয়ামে সবথেকে বাইরের কক্ষে 3টি ফ্রি ইলেকট্রন থাকে, তো এক্ষেত্রে একটা মানে একটা জায়গা কিন্তু গ্যাপ থেকেই যাবে, যারা কিন্তু কোনোভাবে কোনো রকম কোভ্যালেন্ট স্ট্রাকচার ফর্ম করতে পারবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটি আমার দেখানো হয়েছে। তো এই যে একটা গ্যাপ, এই যে একটা শূন্যতা তৈরি হলো, একে আমরা সাধারণত বলি হোলস। হোলস, এই যে গ্যাপিং, যেটা ইলেকট্রনের গ্যাপ, যেটা আমাদের নর্মালি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ফর্ম করলো, সেটাকে আমরা নর্মালি বলি হোল স্ট্রাকচার। তো যেহেতু এখানে একটা ইলেকট্রনের অ্যাবসেন্স আছে, তার মানে এর মধ্যে একটা পজিটিভ চার্জ বেশি থাকবে।
তো সেহেতু একে আমরা পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মূলত একে বলে থাকি। আহ, তো এটি আমাদের নর্মালি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের স্ট্রাকচার। তো নর্মালি যেহেতু আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে বাইরে থেকে আমার ইলেকট্রন নর্মালি যদি আমি অ্যাডিশন করি তো এর মধ্যে ইলেকট্রন কিন্তু অ্যাকসেপ্ট করবে, যেহেতু এর মধ্যে ইলেকট্রন এক্সট্রা নেই। তো একে সাধারণত আমরা বলি অ্যাকসেপ্টার ইম্পিউরিটি। এদেরকে আমরা সাধারণত বলি যে অ্যাকসেপ্টার ইম্পিউরিটি বিকজ দ্য হোলস ক্রিয়েটেড ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন। ঠিক একই রকমভাবে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু ছিল, যেটা অ্যাডিশনাল ওর মধ্যে ইলেকট্রন যেহেতু অবস্থান করছিল, আমরা আগের স্লাইডে দেখেছি অ্যাডিশনাল ইলেকট্রন যেহেতু ওর মধ্যে অবস্থান করছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা বলবো ডোনার টাইপ বা ডোনার ইম্পিউরিটিস। বেসিক্যালি ইট ইজ কল্ড দ্য ডোনার ইম্পিউরিটি। আর পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা বলবো যে অ্যাকসেপ্টার ইম্পিউরিটি। তো এই দুটো পয়েন্ট কিন্তু আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে জিনিসটি ব্যাখ্যা করব, তো আমরা নর্মালি সেমিকন্ডাক্টর ফিজিক্সে দুটো কমন টার্মস ব্যবহার করা হয়ে থাকে, মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স। ক্যারিয়ার্স বলতে মূলত বুঝি যে যারা ইলেকট্রন বা চার্জ ক্যারি করে, চার্জকে যারা বহন করে নিয়ে চলে, তাদেরকেই আমরা বলি যে ক্যারিয়ার্স। তো আমাদের সাধারণত সেমিকন্ডাক্টর ফিজিক্সে বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে চার্জকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য মূলত দুটো টাইপের আমাদের দুটো টাইপের এলিমেন্ট নর্মালি ইউজ হয়ে থাকে। কখনো কখনো আমরা তাদেরকে মেজরিটি ক্যারিয়ার্স বলি, কখনো কখনো কিছু এলিমেন্টকে আমরা মাইনরিটি ক্যারিয়ার্স বলে থাকি। তো এক্ষেত্রে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যেহেতু হাই কনসেন্ট্রেশন বা সংখ্যায় সব থেকে বেশি থাকে ইলেকট্রনস, বিকজ দিজ আর দ্য মেজার্স ইন নাম্বারস, সেক্ষেত্রে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনসকে বলবো মেজরিটি ক্যারিয়ার্স। আর হোলস বা নর্মালি দ্য পজিটিভ যে গ্যাপিং তৈরি হয় তাদেরকে আমরা বলবো মাইনরিটি ক্যারিয়ার্স, মানে এরা সংখ্যায় খুব কম থাকে। তো সাধারণত কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে যখন যে এলিমেন্টটির সংখ্যা খুব বেশি থাকে এবং তারাই চার্জ ক্যারিয়ারের জন্য মূলত দায়ী হয়, তাদেরকে আমরা বলবো মেজরিটি ক্যারিয়ার্স। আর যেটি সংখ্যায় কম থাকে তাকে আমরা বলবো মাইনরিটি ক্যারিয়ার্স। ঠিক একই রকমভাবে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা জানি যে নর্মালি দ্য হোলস হোলস ইটস দ্য মেজরিটি ইন নাম্বার অ্যান্ড ইলেকট্রনস দ্য মাইনরিটি নাম্বারস, বা সব থেকে সংখ্যায় কম থাকে, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনস ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার্স অ্যান্ড হোলস আর দ্য মেজরিটি ক্যারিয়ার্স। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের এখানে ক্লিয়ার করতে হবে যে আমরা সাধারণত একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল পিওর, সে এক্সট্রিনসিক বা ইন্ট্রিনসিক, তাকে শুধুমাত্র সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের এর কাজ বা ব্যবহার খুব অল্পই হয় বা খুব অল্প পরিমাণে আমরা ব্যবহার করে থাকি। মূলত সেমিকন্ডাক্টরকে নিয়ে অলওয়েজ আমরা পিএন জাংশন একটা ফর্ম করে থাকি, সেইটাকেই আমরা অ্যাজ এ ইলেকট্রনিক ডিভাইসে এর অ্যাপ্লিকেশন করে থাকি। এবং সেমিকন্ডাক্টর এলিমেন্টের পিএন জাংশনের ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো পিএন জাংশন বলতে নর্মালি আমরা বুঝি যে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যখন সুইটেবলি জয়েন্ট টু এ এন টাইপ সেমিকন্ডাক্টর, দ্য কন্ট্যাক্ট সারফেস ইজ কল্ড দ্য পিএন জাংশন। তো এক্ষেত্রে আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে একটা সিম্পলি এন টাইপ জার্মেনিয়ামের সঙ্গে তার উপরে যদি আমি একটা ইন্ডিয়াম, একটা সিম্পলি টাইভ্যালেন্ট ইম্পিউরিটির আমি যদি একটা ড্রপলেট ওর মধ্যে যদি আমি অ্যাড করি, তো এখানে অ্যাডিশনালি আমার আরও একটা সেমিকন্ডাক্টর ফর্ম করবে এবং দুটো ডিফারেন্ট স্ট্রাকচারের মধ্যে আমার কিন্তু অ্যাডিশন হবে। এক্ষেত্রে ইন্ডিয়াম কোনোভাবেই এন টাইপ জার্মেনিয়ামের মধ্যে পুরোপুরি মিশে যাবে না বা ডাইলিউট করবে না। এখানে দেখা যাবে যে একটা সময় পরে আমার এন টাইপ জার্মেনিয়ামের উপরে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের একটা অ্যাডিশনাল লেয়ার তৈরি হয়ে যাবে।
এবং সব মিলিয়ে এই পোর্শনে একটা পিএন জাংশন মূলত ফর্ম করবে। তো আমার এই পিকচারটাতে আরও খুব ভালো করে আমি দেখিয়েছি যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমি যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে পাশে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে আমি যদি পাশাপাশি সংযোগে আনি, তাহলে দেখা যাবে যে এই দুটির মধ্যে একটা জাংশন নর্মালি যেটি হলো, ঠিক তার মাঝে একটা ডিপ্লেশন লেয়ারও ফর্ম করে যাবে। মূলত এই স্ট্রাকচারটাকে বলা হয় একটা পিএন জাংশন ফর্মড। তো এটি ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমরা নর্মালি পিএন জাংশন ডায়োড যখন পড়ব, এটির ব্যবহার বহুল ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এখানে আমাদের জানতে হবে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমি একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের পাশে আনবো, তো সেক্ষেত্রে কি ঘটনাবলী নর্মালি ঘটে এবং কিভাবে এই ডিপ্লেশন লেয়ার বা একটা জাংশন লেয়ার নর্মালি ফর্ম করে। তো জিনিসটি খুব ভালো করে বুঝলে তাহলে এইভাবে বলা যায় যে যখন আমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সংস্পর্শে বা কাছাকাছি আনি, তো এক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে মূলত থাকে হাই কনসেন্ট্রেশন অফ হোলস, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে মূলত যেটি থাকে হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস। তো এক্ষেত্রে আমার যখনই পাশাপাশি আসে, আমার এই পি টাইপস ম্যাটেরিয়াল থেকে প্রচুর পরিমাণে হোলস এন টাইপের মধ্যে জাম্প করবে। ঠিক একই ঘটনা ঘটবে এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে জাম্প করবে এবং তাদের পরস্পরের মধ্যে রিকম্বিনেশন ঘটতে থাকবে, এবং এই প্রসেস বেশ কিছুক্ষণ চলার পরে দেখা যাবে যে বেশ কিছু সংখ্যক পি টাইপ থেকে হোলস আমার এন টাইপে পৌঁছে গেল এবং রিকম্বিনেশন ঘটলো। ঠিক একই রকমভাবে কিছু ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে পৌঁছে যাবে এবং রিকম্বিনেশন ঘটে আলটিমেটলি একটা নিউট্রালাইজড আকার ধারণ করবে। কিন্তু যখন এই রিকম্বিনেশন এবং ইলেকট্রন ও হোলসের আদান প্রদান ঘটে, তখন প্রত্যেকটি এলিমেন্ট থেকেই, প্রত্যেকটি পি টাইপ বা এন টাইপ থেকেই কিছু অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কিছু ইলেকট্রন নর্মালি ফ্রি আকারে আসে। এক্ষেত্রে আমার পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে নর্মালি ওর অ্যাটমিক স্ট্রাকচারে আমরা দেখি যে একটা ইলেকট্রনস আর সঙ্গে একটা কিন্তু হোলস কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তো এক্ষেত্রে যদি একটা হোলস যদি আমার এন টাইপে চলে যায়, আমার এই ইলেকট্রনটা কিন্তু কোনোভাবে কিন্তু ফ্রি হয়ে যাবে। তো ফ্রি হয়ে গেলে সেটি কিন্তু আর এই পি টাইপের মাঝামাঝি না থেকে সেটা কিন্তু একেবারে এই জাংশনের ঠিক বরাবর এসে কিন্তু জমা হবে। একই রকমভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে যখন আমার ইলেকট্রনগুলি পি টাইপে পৌঁছে যায়, কিছু ওর মধ্যে পজিটিভ চার্জ কিন্তু ফ্রি হয়ে যায়, যেটি কোনোভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে না থেকে ওরা ঠিক এই রকম বরাবর একটা জায়গায়, যে জায়গাটি একেবারে জাংশন পয়েন্টে কিন্তু এসে একসাথে স্টোর বা জমা হবে। তো একটা সময় পর দেখা যাবে ঠিক জাংশন এরিয়া, যে জায়গাতে আমার দুটো ডিফারেন্ট সেমিকন্ডাক্টর পরস্পরের সঙ্গে সংযোগস্থলে আছে, ঠিক সেই রকম বরাবর আমার কিছু চার্জ কিন্তু এর মধ্যে জমা হবে, এবং এখানে দেখা যাবে যে পি টাইপের সাইডে সাধারণত আমার নেগেটিভ চার্জ এসে জমা হবে এবং এন টাইপের সাথে আমার কিন্তু এন টাইপের সাইডে কিন্তু আমার পজিটিভ চার্জ এসে জমা হবে। তো অ্যাকচুয়ালি যেহেতু এখানে চার্জ এসে পরস্পরের সঙ্গে জমা হলো, তার মানে এখানে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স নর্মালি আমার কিন্তু ফর্ম করবে, বা চার্জ ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বা চার্জ ডিফারেন্স যখন ফর্ম করে, তখন কিন্তু এই ক্ষেত্রে আমরা এই যে লেয়ার যেটা নর্মালি ফর্ম করে গেল, তাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার, তো মূলত ডিপ্লেশন লেয়ার মানে কিছুই নয়, এটা একটা ভোল্টেজ ডিফারেন্স বা সিম্পলি ভিডি। এটি প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। সেক্ষেত্রে আমি সিলিকনের জন্য বলবো এর ভ্যালু নর্মালি থাকে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য নর্মালি আমরা দেখে থাকি যে এই ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ থাকে 0.3 ভোল্ট।
তো এই দুটি ভ্যালু ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমার এমসিকিউ কোশ্চেনে এই দুটি অনেকবার জিজ্ঞাসা করা হয়ে থাকে যে হোয়াট ইজ দ্য ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ ফর এ সিলিকন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক একই রকম ফর এ জার্মেনিয়াম টাইপ সেমিকন্ডাক্টর। তো পিএন জাংশন সংক্রান্ত এই জায়গায় আমার কিন্তু এই ডিপ্লেশন লেয়ার ভোল্টেজ কিভাবে ফর্ম করলো এবং তার ম্যাগনিটিউডই বা কত, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতেই হবে। এবং এ প্রসঙ্গে আরও বলে রাখা দরকার যে যখন আমি একটা পিএন জাংশনকে আমি ব্যবহার করব, তখন কিন্তু সামহাও এই ডিপ্লেশন লেয়ার যতক্ষণ না আমি সম্পূর্ণরূপে এর ওভারকাম বা এটাকে ভেঙে ফেলতে পারবো, বা এই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যতক্ষণ না আমি এই পিএন এর অ্যাক্রসে আমি না দেব, ততক্ষণ কিন্তু কোনোভাবেই এর মধ্যে কিন্তু কারেন্ট বা চার্জের আদান প্রদান আর নতুন করে হবে না। তো আমরা এই জায়গাটা আবার ভালো করে দেখব যখন আমি সেমিকন্ডাক্টর ডায়োড বা সিম্পলি পিএন জাংশন ডায়োড, ওই জায়গায় আমরা এইটি কিন্তু খুব ভালো করে দেখতে থাকবো বা দেখব। তো এরপরে আরও একটা ছোট্ট বিষয়, যেটা আরও একটা লজিক আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হলো কি ফরওয়ার্ড বায়াসিং অ্যান্ড রিভার্স বায়াসিং। মূলত বায়াসিং কথাটার মানে আমরা বলি যে ইট ইজ দ্য প্রসেস হাউ টু টার্ন অন এ ডিভাইস। কিভাবে আমি একে নর্মালি ব্যবহার উপযোগী করে তুলবো বা কিভাবে আমি একে কাজে লাগাবো, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে যে বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াসিং বলতে মূলত বুঝি যে যখন একটা পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন সেমিকন্ডাক্টরকে আমি পি সাইডের সঙ্গে যদি আমি পজিটিভ পোলারিটি লাগাই এবং এন সাইডের সাথে আমি যদি নেগেটিভ পোলারিটি নর্মালি অ্যাডেড করি বা লাগিয়ে থাকি বাইরে থেকে, তখন দেখা যাবে যে যেহেতু পি সাইডের সঙ্গে আমি পজিটিভ পোলারিটি লাগিয়েছি, তো এক্ষেত্রে আমার পি সাইড থেকে প্রচুর পরিমাণে হোলস খুব সহজেই কিন্তু এন সাইডের মধ্যে আসতে পারবে। আহ, ঠিক একই রকমভাবে যদি আমি এন সাইডের সঙ্গে আমি যদি একটা এন টাইপ পোলারিটি যদি নর্মালি লাগাই কোনো একটা ব্যাটারির, যদি আমি পোলারিটি যদি আলাদা করে অ্যাডিশনালি লাগাই, তাহলে দেখা যাবে যে এন সাইডের ইলেকট্রনগুলি খুব সহজেই কিন্তু এই ডিপ্লেশন লেয়ারকে ওভারকাম করে বা এটাকে ভেঙে দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এর মধ্যে পি সাইডে প্রবেশ করতে পারবে। তো এই ঘটনাটাকে আমরা নর্মালি বলি যে ফরওয়ার্ড বায়াসিং। তো এক্ষেত্রে আমার যদি আমি ইনওয়ার্ডসে যদি ব্যাপারটা বলি, হোয়েন এ এক্সটার্নাল ডিসি ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য জাংশন ইন সাচ এ ডিরেকশন দ্যাট ইট ক্যান্সেল দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার্স। মূলত পোটেনশিয়াল ব্যারিয়ার্স বা এই ভিডি ডিপ্লেশন লেয়ার ভোল্টেজটাকে যদি ওভারকাম করে যেতে পারে এবং পারমিটিং দ্য কারেন্ট ফ্লো, দ্যাট ইজ কল্ড দ্য ফরওয়ার্ড বায়াসিং। কিন্তু এর ঠিক বিপরীত ঘটনা ঘটবে আমার রিভার্স বায়াসিংয়ে। রিভার্স বায়াসিং বলতে আমরা দেখি যে যখন একটা পিএন সেমিকন্ডাক্টরের মধ্যে বা পিএন জাংশন সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমি পি টাইপের সাথে আমি যদি নেগেটিভ পোলারিটি নর্মালি লাগাই এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে যদি আমি পজিটিভ পোলারিটি লাগাই, তাহলে দেখা যাবে যে কোনোভাবেই এখানে এই ডিপ্লেশন লেয়ার বা জাংশন লেয়ার কিন্তু কোনোভাবেই ভাঙা যাবেই না। উপরন্তু এখানে আরও সময়ের সাথে সাথে এই লেয়ারটি ক্রমশ মোটা হতে থাকবে এবং এর রেজিস্ট্যান্স ভ্যালুও ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তো এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চার্জ আমার এন সাইড টু পি সাইড বা পি সাইড টু এন সাইডে কিন্তু আসতে পারবে না। তো এই ঘটনাকে আমরা নর্মালি বলি রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং তো আমার সেমিকন্ডাক্টর স্টাডিতে এই ঘটনাটি ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। নর্মালি আমি যখন পিএন জাংশন ডায়োড পড়াবো, সেক্ষেত্রে আমার এই দুটো কিন্তু কনসেপ্ট আমার কিন্তু ভীষণ রকম দরকার লাগবে। তো এরপরে আমার লাস্ট আর একটি ছোট্ট টপিক, যেটাকে আমি বলবো যে হল এফেক্ট। হল এফেক্ট বলতে আমরা নর্মালি এটি একটি এক্সপেরিমেন্ট, যেটি আমরা নর্মালি ইএইচ হল বলে একজন সায়েন্টিস্ট যেটি এই এক্সপেরিমেন্টটি করেছিল, তার নাম অনুসারে এই এক্সপেরিমেন্টটার নাম দেওয়া হয়েছে যে হল এফেক্ট। তো হল এফেক্ট কি, সেক্ষেত্রে আমি যদি দেখি যে একটা
সেমিকন্ডাক্টর ব্লককে নর্মালি আমি যদি এখানে ব্যবহার করে থাকি এবং সেমিকন্ডাক্টরটি নিয়ে যদি আমি একটা ফিল্ডের মধ্যে নর্মালি রাখি, সেক্ষেত্রে ফিল্ড হিসাবে আমি যদি বি ব্যবহার করে থাকি এবং সেমিকন্ডাক্টর ব্লকের মধ্যে যদি আমি আই কারেন্ট নর্মালি পাস করি, তাহলে কিন্তু কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট নর্মালি আমি এর মধ্যে দেখতে পাবো। তো এক্ষেত্রে আমি ছবিতে দেখিয়েছি যে একটা এন টাইপের নর্মালি সেমিকন্ডাক্টর ব্লক নর্মালি আমি এখানে ইউজ করেছি। তার ঠিক উপরে মানে পারপেন্ডিকুলার উপর থেকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড নর্মালি ব্যবহার করছি। ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড আমি যদি ওর মধ্যে রাখি এবং এই সেমিকন্ডাক্টর ব্লকের মধ্যে আমি যদি একটা আই কারেন্ট ঠিক পারপেন্ডিকুলার আকারে আমি যদি এর মধ্যে যদি আমি পাস করাই, তাহলে দেখা যাবে কি যে আমার এই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে দেখা যাবে যে এই সেমিকন্ডাক্টরের ঠিক ব্যাক সাইডে আমার সমস্ত নেগেটিভ চার্জগুলো গিয়ে স্টোর হবে। সমস্ত নেগেটিভ চার্জগুলি গিয়ে এই ব্যাক এন্ডে গিয়ে জমা হবে। আর এর ফ্রন্ট এন্ডে সাধারণত এন টাইপ সেমিকন্ডাক্টরের পজিটিভ বা মাইনরিটি চার্জ সাধারণত খুবই কম সংখ্যক থাকে, বাট তাও এর মধ্যে কিন্তু কিছু পজিটিভ চার্জ এসে জমা হবে। তো এই ঘটনাটি আমি যদি একটা আলাদা গ্যালভানোমিটার বা পোটেনশিওমিটার দিয়ে যদি আমি এটাকে বাইরে থেকে যদি আমি মেজার করি, তাহলে দেখা যাবে যে আমি এর মধ্যে একটা আলাদা পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা ভোল্টেজ কিন্তু আমি দেখতে পাবো। তো এই পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজটাকে সাধারণত হল ভোল্টেজ হিসাবে বলা হয়ে থাকে। তো এই এই এক্সপেরিমেন্ট থেকে সাধারণত এটি বলা যায়, খুব সহজে বলা যায় যে এই ভোল্টেজের পোলারিটি লক্ষ্য করে আমি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ পেয়ে থাকি, তাহলে আমি বলতে পারি যে ইট ইজ দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর। যদি আমি এখানে পজিটিভ ভোল্টেজ পাই, আমার এক্সপেরিমেন্টাল সেটআপ যদি এক রেখে আমি যদি এখানে পজিটিভ ভোল্টেজ পাই, সেক্ষেত্রে আমি বলতে পারি ইট ইজ এ পি টাইপ সেমিকন্ডাক্টর। কারণ পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমার ব্যাক এন্ডে নর্মালি আমার ব্যাক এন্ডে সমস্ত পজিটিভ চার্জগুলি গিয়ে স্টোর হবে, এখানে সমস্ত পজিটিভ চার্জগুলি গিয়ে জমা হবে, আর এই জায়গাতে কিন্তু সমস্ত নেগেটিভ চার্জগুলি এসে জমা হবে। তো সেক্ষেত্রে আমি যদি ভোল্টেজ মেজার করি একটা পোটেনশিওমিটার বা গ্যালভানোমিটার দিয়ে, আহ, আমার কিন্তু এখানে আমি পজিটিভ ভোল্টেজেই পাবো। তো এই এক্সপেরিমেন্টটি নর্মালি ইএইচ হল দেখিয়েছিল এবং হল এক্সপেরিমেন্ট দিয়ে আমি যে কোনো একটি সেমিকন্ডাক্টরকে আমি বলে দিতে পারি যে ইট ইজ দ্য হুইচ টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো নর্মালি ইএইচ হলের এই এক্সপেরিমেন্টটি আমার হল এফেক্ট নামে পরিচিত এবং এর অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, তো অ্যাপ্লিকেশন বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে ইট ইজ ইউজ টু ডিটারমাইন whether the semiconductor is এন টাইপ অর পি টাইপ। তো এটি মূলত আমার হল এক্সপেরিমেন্টের মেন অবজেক্টিভ, যে হুইচ টাইপ দ্য ম্যাটেরিয়াল ইজ। এছাড়াও কখনো কখনো ইট ইজ অলসো ইউজ টু মেজার দ্য সেমিকন্ডাক্টর প্যারামিটার্স নির্ণয়েও ব্যবহার করা হয়, লাইক এ ইলেকট্রন অ্যান্ড হোল কনসেন্ট্রেশন অ্যান্ড মোবিলিটি নির্ণয়েও কিন্তু কখনো কখনো আমার হল এক্সপেরিমেন্টটি করা হয়ে থাকে। তো সেমিকন্ডাক্টর ফিজিক্স বেসিকের মধ্যে আমার এইটুখানি তথ্য আমার ভীষণ রকম জানা দরকার। এখান থেকে আমার প্রত্যেকটি কম্পিটিটিভ স্টাডিতে 2 থেকে 3 নাম্বার কিন্তু অলওয়েজ এসেই থাকে। এটি আমরা যে কোনো একটা আমার এই লেকচারটি দেখার সাথে সাথে যে কোনো একটি ভালো বই কিন্তু তোমরা অবশ্যই ফলো করো। সেক্ষেত্রে বেসিক ইলেকট্রনিক্স বাই বিএল থেরেজা বা ভিকে মেহতা, যে কোনো একটি বই কিন্তু তোমরা হাতের কাছে রাখতেই পারো, যেখান থেকে এই সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে এবং প্রিপারেশন আরও ভালো বেটার হবে। এর পরের যে লেকচারটি আমি সেমিকন্ডাক্টরের উপরে মূলত তৈরি করব, সেটি হবে অবশ্যই পিএন জাংশন ডায়োড। তো অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখতে থাকো এবং প্রত্যেকটি ভিউয়ার্সকে আমার রিকোয়েস্ট, তাদের যারা বন্ধু যারা একই সাথে প্রিপারেশন করছে তাদের মধ্যে এই লেকচারটি শেয়ার করো, যাতে তারাও একটা ওভারঅল গুড প্রিপারেশন কিন্তু তৈরি করে ফেলতে পারে।
আর একই সাথে এই যে গ্রুপ যেটা বানানো হয়েছে এখানে এই লিঙ্ক দ্বারা, যেটি আমি ডেসক্রিপশন বক্সে অলওয়েজ দিতে থাকছি, সেখানে কিন্তু খুব সহজেই অ্যাড হয়ে যেতে পারো। তাহলে কিন্তু তোমরা এর ফার্দার ডিসকাশন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটি দেখতে থাকো, শেয়ার করো এবং ভালো করে পড়তে থাকো।